টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের জিওগ্রাফি মেন্টর এবং দিদি সুস্মিতা ম্যাম থাকছি তোমাদের সাথে একটা ধামাকেদার সাজেশন পর্ব নিয়ে, যেখানে আমরা আজকে আলোচনা করব ক্লাস 12 এর অর্থাৎ তোমাদের দ্বাদশ শ্রেণীর জিওগ্রাফি সাবজেক্টের মেইন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সম্পর্কে। আর যেই কোয়েশ্চেন গুলো তোমাদের এইচএস পরীক্ষায় 99% কমন আসবে তার গ্যারান্টি দিচ্ছি আমি, আবারও তোমাদের জিওগ্রাফি দিদি সুস্মিতা ম্যাম। তাহলে চলো, আমরা সকলেই জানি যে ক্লাস 12 এর জিওগ্রাফির বেসিক দুটো পার্ট আছে, একটা প্রাকৃতিক ভূগোল এবং একটা অর্থনৈতিক ভূগোল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রাকৃতিক ভূগোল থেকে সাজেস্টিভ কোয়েশ্চেন, অর্থাৎ তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে মেন কোয়েশ্চেন সাজেশন সম্পর্কে আজকে আমরা জানবো। কিন্তু তার আগে এক পলকে দেখে নাও যে ক্লাস 12 এর প্রাকৃতিক ভূগোল থেকে টোটাল আমাদের কোয়েশ্চেন আসে 35 মার্কস এর, অর্থাৎ 35 নাম্বারের কোয়েশ্চেন কিন্তু আমাদের এখান থেকে আসে। যেখানে আমাদের চ্যাপ্টার গুলো আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, যেখান থেকে এমসিকিউ আসে 3টে, এসএকিউ 2টো, ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া এমসিকিউ 1টা এবং এসএকিউ 1টা, জলনির্গম প্রণালী মৃত্তিকাও থেকে 1টা এমসিকিউ আর এসএকিউ আসে 1টা, মৃত্তিকা থেকে 2টো এমসিকিউ আর 1টা এসএকিউ আসে। আর এই যে টোটাল পুরো পার্টটা থেকে একটা আমাদের 7 নাম্বারের ব্রড কোয়েশ্চেন আসে। নেক্সট যে পার্ট বায়ুমণ্ডল, জীববৈচিত্র্য এবং মানুষ এবং পরিবেশের মিথস্ক্রিয়া, এখান থেকেও কিন্তু একটা আমাদের ব্রড প্রশ্ন আসে। আর টোটাল 19 + 16 অর্থাৎ 35 মার্কসের থিওরি এক্সামে আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে এসে থাকে। কেমন? আর অর্থনৈতিক ভূগোল থেকে বাকি 35 আর বাকি যে 20 মার্কস অর্থাৎ 35 আর 35 মিলে কত হলো 70, আর বাকি যে 30 মার্কস সেটা আমাদের থাকে প্র্যাকটিক্যাল পোরশনে। কেমন? এখন আপাতত আমরা থিওরি নিয়েই আলোচনা করছি। প্রথমেই আমরা আলোচনা করব প্রথম অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে তোমাদের মেইন কি ইম্পর্টেন্ট প্রশ্ন পড়তে হবে। অর্থাৎ আমি এই ক্লাসে তোমাদেরকে বলে দেব 7 মার্কসের অর্থাৎ ব্যাখ্যামূলক বা বর্ণনামূলক ব্রড কোয়েশ্চেন আমাদের কি পড়া দরকার। এই 7 মার্কসের কোয়েশ্চেন যে টোটাল 7 নাম্বারই আসবে তার কোনো মানে নেই। ভেঙে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে 3 মার্কস, 4 মার্কস এরকম ডিভিশনে, বা 5 মার্কস, 2 মার্কস এরকম ডিভিশনে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসে। কিন্তু এই কোয়েশ্চেন অ্যান্সারের পর্ব শুরু করার আগে অর্থাৎ সাজেশন দেওয়ার আগে তোমাদের কয়েকটা একটু ছোট্ট টিপস দিয়ে দিই, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় তোমরা রুলস ফলো করে এসছো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেলেও কিন্তু এই রুলসটা অবশ্যই ফলো করবে। খাতা যখন হাতে পাবে তারপরে নিশ্চয়ই তোমাদের কোয়েশ্চেন পেপার আসবে। সবাই অনেকে তাড়াহুড়ো করবে, কোয়েশ্চেন পেপার দেখবো, পড়বো, বা কি ইম্পর্টেন্ট এসছে বা কি কমন কোয়েশ্চেন এসছে আমরা ঝটপট করে উত্তর দিয়ে দেবো, কিন্তু এই ভুলটা কেউ করবে না। কেমন? এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হাতে যখন খাতা পাবে, হাতে অ্যাডমিট কার্ড থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সমস্ত কিছু খুব ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন আগে খাতায় লিখে নেবে, যাতে কোনো ভুল চুক না থাকে। যদি একটা নাম্বারেরও মিস্টেক হয় তোমার কিন্তু সেই বছরের পরীক্ষাটা গেল। তাই মাথা ঠান্ডা করে আগে নিজের ওয়েমার শিটটা ফিল আপ করবে, ফার্স্ট পেজটা ফিল আপ করবে, তোমাদের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার যা মেনশন করা থাকে খুব ভালোভাবে পড়ে ঠান্ডা মাথায় সেটাকে ফিল আপ করবে। আর পরীক্ষার আগে মানেই যে ফুল দমে পড়তে হবে বা রাত জেগে পড়বো, এই টেন্ডেন্সিটা একদম আনবে না। যা পড়ার সারা বছর ধরে পড়ে এসছো, কিন্তু সারা বছর ধরে যা পড়েছো এই টাইমে পরীক্ষার আগে খুব ভালোভাবে সেটাকে রিভিশন দাও। যা পড়েছো খুব ভালোভাবে রিভিশন দাও, লিখে প্র্যাকটিস করো, হাতের লেখার স্পিড বাড়াও, হাতের লেখা আরো নিট অ্যান্ড ক্লিন করো, আঁকা প্র্যাকটিস করো। ভূগোল নিয়ে পড়ছো মানেই তোমরা সকলেই জানো, ক্লাস 12 মানেই বুঝতেই পেরে গেছো যে ভূগোল একটা ড্রয়িং করার সাবজেক্ট বা ভূগোল একটা বুঝে পড়ার পয়েন্ট লেখার সাবজেক্ট, তাই তো? তাই থরলি না লিখে পয়েন্ট ওয়াইজ খুব সুন্দরভাবে গুছিয়ে লিখবে, ড্রয়িং অবশ্যই করবে। যেই কোয়েশ্চেনের আনসারে ড্রয়িং লেখা মাস্ট, অবশ্যই সেটা ড্রয়িং করে আসবে। কেমন? এটা হলো একটা টিপস, ছোট্টখাট্টো বলতে পারো টিপস তোমাদের জন্য। এবারে আমরা আলোচনা করব আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার যে সাজেস্টিভ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো সেগুলো সম্পর্কে। প্রথম প্রশ্ন কি আছে দেখে নি,
প্রথম প্রশ্ন, আরোহণ এবং অবরোহণ বলতে কি বোঝো, নগ্নি ভবন বলতে কি বোঝো? এই কোশ্চেনে দেখো একসাথে দুটো কোশ্চেন দেওয়া আছে। আরোহণ অবরোহণে হয়তো 4+3 এরকম কিন্তু কোশ্চেনে ডিভিশন দিয়ে আসতে পারে। আরোহণ বলতে কি বোঝো এবং অবরোহণ বলতে কি বোঝো যখন কাকে বলে বলবে, যখন আরোহণ প্রক্রিয়া যদি বলতে হয় বা অবরোহণ প্রক্রিয়া যদি বলতে হয় কি বলবে, যে ভূপৃষ্ঠের কোনো নিচু স্থান উচ্চ ভূমিতে পরিণত হলে তাকে আরোহণ বলে। আবার অপরদিকে কোনো উঁচু স্থান যদি নিচু ভূমিতে পরিণত হয় তাকে অবরোহণ বলে। আর নেক্সট কি বলেছে তোমাদেরকে, বলো নগ্নি ভবন বলতে কি বোঝো? কি বলবে যে নগ্নি ভবন কাকে বলে, যে বিচূর্ণী ভবনের সময় শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষয়ীভবন দ্বারা ওই শিলা অপসারিত হলে নিচের অবিকৃত যে শিলাগুলো নগ্ন হয়ে পড়ে, অর্থাৎ শিলার যে নগ্ন রূপ, এই রূপ কার্যকে বলা হয় নগ্নি ভবন। ওকে, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 1 এর ক্ষেত্রে আমি বললাম। আমি ইন ডিটেইলসে ছোট্ট করে বললাম, তোমাদের কিন্তু ইন ডিটেইলসে লিখতেই হবে। আর তার সাথে মাস্ট অবরোহণ এবং আরোহণের একটা করে ছবি মাস্ট, তার সাথে নগ্নি ভবন। ওকে, তাহলে কি বললাম, অবরোহণ এবং আরোহণ যখন লিখবে অবশ্যই পয়েন্ট করে অবরোহণ দিয়ে পয়েন্ট করে অবরোহণ কাকে বলে, আরোহণ দিয়ে পয়েন্ট করে আরোহণ কাকে বলে, নগ্নি ভবন বলতে কি বোঝো পয়েন্ট করবে। আর প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে যখন লিখবে রাইট সাইডে বা তলায় যেন তার আঁকা থাকে, ড্রয়িং করা যেন থাকে অবশ্যই। কেমন? নেক্সট, পর্যায়ন কাকে বলে, আবহবিকার এবং ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। পর্যায়ন বলতে আমরা কি বুঝি, বহির্জাত প্রক্রিয়া সমূহের সম্মিলিত ক্ষয় এবং সঞ্চয় কার্যের মাধ্যমে যে উঁচু নিচু ভূভাগে সৃষ্টি হয় তাকেই আমরা বলি পর্যায়ন। কেমন? এই যে পর্যায়ন কাকে বলে বললাম। তারপরে দেখো আবহবিকার এবং ক্ষয়ীভবনের পার্থক্য দিয়েছে। পার্থক্য যখন তোমরা লিখবে অবশ্যই মাথায় নিয়ে নেবে এটা, যে পার্থক্য যখন আলাদা আলাদা বিষয় হয়ে লিখছো, যেমন ধরো বলেছে এখানে আবহবিকার এবং ক্ষয়ীভবন, তাই তো? অবশ্যই চেষ্টা করবে সাইডে লেফট সাইডে বিষয় মেনশন করে দিয়ে কি কি বিষয় লিখছো। ধরো সংজ্ঞা লিখলে 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট কি লিখলে, প্রক্রিয়া, 3 নাম্বার পয়েন্ট কি লিখলে, পদ্ধতি। এই যে এক একটা পয়েন্টের আন্ডারে যা যা লিখবে তাই কিন্তু অ্যানসারে এরকম পার্থক্য করে পয়েন্ট আকারে প্রেজেন্ট করে আসবে খাতায়। ওকে, তাহলে দেখো আমরা কি কি জেনেছি, যে পর্যায়ন কাকে বলে, আবহবিকার। এই কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোয়েশ্চেন। এর বাইরে খুব কম কোয়েশ্চেন আসবে। আজকে যে আমি সাজেশন তোমাদের সাথে আলোচনা করছি, এর বাইরে ভূগোল পরীক্ষায় তোমাদের খুব কম প্রশ্ন আসবে। 99% তোমরা আজকের এই প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু কমন কোয়েশ্চেন পেয়ে যাবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। কেমন? চলো, বিভিন্ন প্রকার অ্যাকুইফার শ্রেণী বিভাগ করো, মুক্ত এবং বদ্ধ অ্যাকুইফারের মধ্যে পার্থক্য লেখো। বিভিন্ন প্রকার অ্যাকুইফার শ্রেণী বিভাগ করো মেনশন করে দিয়েছে। যেহেতু মেনশন করে দিয়েছে অবশ্যই শ্রেণী বিভাগটা দেখাবে, কিন্তু তার আগে অ্যাকুইফার কি জিনিস, অ্যাকুইফার বলতে কি বোঝায় সেটা অবশ্যই লিখবে। আগে ধরো লিখলে অ্যাকুইফার বলতে কি বোঝায়। কেমন? অ্যাকুইফার বলতে কি বোঝায় সেটা লিখবে। তারপরে শ্রেণী বিভাগ যেহেতু বলেছে, তারপরে শ্রেণী বিভাগ বলতে কি বোঝো বা শ্রেণী বিভাগ কতগুলো ভাগে ভাগ করা যায় সেটা মেনশন করবে। ওকে, এটা একটা পার্ট গেল। তারপরে বলেছে কি মুক্ত এবং বদ্ধ অ্যাকুইফারের মধ্যে পার্থক্য লেখো। এখানে আমি তোমাদেরকে চেষ্টা করেছি যে সমস্ত রকম কোয়েশ্চেন গুলো যেন এক একটা টপিক সাথে এক একটা টপিক রিলেট করে আমি তোমাদের কোয়েশ্চেন গুলো দিয়েছি পরপর, কিন্তু এই কোয়েশ্চেন গুলো আলাদা ভাবে। ধরো এখানে বিভিন্ন অ্যাকুইফারের শ্রেণী বিভাগ করার সাথে তোমাদের অন্য একটা কোয়েশ্চেন কোপ আপ করে দিতে পারে। কেমন? এবার বিভিন্ন প্রকার অ্যাকুইফারের মধ্যে আমরা কি জানি, মুক্ত অ্যাকুইফার, বদ্ধ অ্যাকুইফার, পার্সড অ্যাকুইফার। আর নেক্সট বলেছে মুক্ত এবং বদ্ধ অ্যাকুইফারের মধ্যে পার্থক্য লেখো। অবশ্যই আমি আবারও মেনশন করে দিচ্ছি, লেফট সাইডে অবশ্যই কিন্তু তোমরা বিষয় মেনশন করে পার্থক্য লিখবে। কেমন?
চলো পরের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন কি আছে, কার্স্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপগুলির বর্ণনা দাও। এক একটা ভূমিরূপ কার্স্ট অঞ্চলে এক এক রকমের হয়। কোথাও পৃষ্ঠীয় ভূমিরূপ, অর্থাৎ পৃষ্ঠীয় ভূমিরূপের মধ্যে ল্যাপিস বা কারেন, গ্রাইট, ক্লিন্ট, টেরারোসা, অবনমিত ভূমিরূপের মধ্যে সোয়ালো হোল, পোনর, সিঙ্কহোল এইগুলো ধরনের। এছাড়া নদীর মাধ্যমে সৃষ্ট ভূমিরূপের মধ্যে গিরিখাত, অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা আমরা দেখতে পাই। ভূগর্ভে গঠিত বিভিন্ন ধরনের ভূমিরূপের মধ্যে আমরা ক্ষয়জাত ভূমিরূপ দেখতে পাই, সঞ্চয়জাত ভূমিরূপ দেখতে পাই। আবার সঞ্চয়জাত ভূমিরূপের যে ভাগগুলো অর্থাৎ স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, স্তম্ভ যে আমরা ভূমিরূপ দেখতে পাই, এই যে আমি টার্মগুলো বললাম, এই টার্মগুলো কিন্তু তোমাদেরকে খাতায় প্রেজেন্ট করে দিয়ে আসতে হবে। কেমন? সাপোজ যদি আমি এখানে বলি স্ট্যালাকটাইট, এবং স্ট্যালাগমাইট, এই যে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট আমি তো লিখলাম, কিন্তু লেখার সাইডে অবশ্যই যেন স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের একটা ড্রয়িং থাকে। তার জন্য বাড়িতে যত পারবে ড্রয়িং প্র্যাকটিস করো, যত পারবে হ্যান্ডরাইটিং এর স্পিড বাড়াও। হ্যান্ডরাইটিং এর স্পিড যদি ওভারকাম করতে পারো, বাড়াতে পারো, ড্রয়িং অবভিয়াসলি তোমরা করে দিয়ে আসতে পারবে। আর ড্রয়িং বাড়িতে প্র্যাকটিসও করতে হবে তার সাথে। কেমন? প্রাকৃতিক ভূগোল এমনই একটা জিনিস যেখানে তোমাকে ড্রয়িং দিতেই হবে। যেই কোয়েশ্চেনে ড্রয়িং এর প্রয়োজন সেই কোয়েশ্চেনে যদি তুমি ড্রয়িং দাও, তুমি এখানে আউট অফ যদি 7 থাকে তুমি 7 পাবেই। হয়তো তোমাদেরকে এগুলো, যেমন দেখো আমি কার্স্ট অঞ্চলে ভূমিরূপের কথা বলেছি, এটাই হয়তো তোমাদের 7 মার্কস যদি থাকে, তুমি যদি প্রপারলি কিসের ফলে কি কি ভূমিরূপের সৃষ্টি হচ্ছে প্রপারলি এর অ্যান্সার করে আসতে পারো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের ছাক্কার নাম্বার পাওয়া বাধ্যতামূলক। কেমন? চলো অথবা দিয়ে কি কোয়েশ্চেন দিয়েছে, কার্স্ট ভূমিরূপের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো। কি কি শর্তের প্রয়োজন, কিরকম জলবায়ুর প্রয়োজন, কিরকম উষ্ণতার প্রয়োজন, কিরকম তাপমাত্রা, বৃষ্টিপাত, সেখানকার যে ভূমিরূপ কেমন হওয়া প্রয়োজন, তার শর্তগুলো কিন্তু এখানে মেনশন করতে বলেছে। কেমন? নেক্সট কোয়েশ্চেন, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি এবং বৈশিষ্ট্য উপযুক্ত চিত্র সহ সংক্ষেপে ব্যাখ্যা করতে বলেছে। এখানে মেনশন করেই দিয়েছে চিত্র সহ যে প্রবাল প্রাচীরের উৎপত্তি এবং তার বৈশিষ্ট্য এক এক করে লিখবে। প্রবাল প্রাচীর বলতে কি বোঝো অবশ্যই কিন্তু তোমরা প্রথমে মেনশন করে দেবে যে মৃত প্রবালের চূন গঠিত কঠিন খোলক বা আবরণগুলি অগভীর সমুদ্র তলদেশে জমতে জমতে যখন দীর্ঘ একটা প্রশস্ত ভূমি ভাগে তৈরি হয়, তাকেই আমরা বলি কি প্রবাল প্রাচীর। আর প্রবাল প্রাচীরের মধ্যে যদি আমি ভাগগুলো বলতে চাই, প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা অ্যাটল, এগুলোর কথা আমাদের বলতেই হবে। এই যে আমি পয়েন্টগুলো বললাম সেগুলো কিন্তু তোমাদের এখানে উপস্থাপন করে দিয়ে আসতে হবে, মানে লিখে দিয়ে আসতে হবে। নেক্সট, অ্যাটল বা প্রবাল কাকে বলে সেটার কোয়েশ্চেন আছে। আচ্ছা, এবারে আমরা আলোচনা করব নেক্সট চ্যাপ্টার ক্ষয়চক্র গঠন এবং প্রক্রিয়া থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট সাজেস্টিভ প্রশ্ন আসতে পারে সেইগুলো সম্পর্কে। চলো, ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো, স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো। ক্ষয় কার্যের মাধ্যমে যখন উচ্চভূমির সমতলীকরণ একটা প্রক্রিয়া চলতে থাকে, যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্রিয়াশীল হয় অর্থাৎ সক্রিয় থাকে, তখনই তাকে আমরা বলি ক্ষয়ের শেষ সীমা, বা ইংলিশে যাকে আমরা বলি যে বেস লেভেল অফ ইরোশন। ওকে, নেক্সট দেখো স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আমরা জানি ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্ব। এই ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বের মধ্যে আমাদের আছে কি কি পর্যায় আছে, 3টে পর্যায় আছে, যৌবন, বার্ধক্য, পরিণত। এই যে 3টে পর্যায়ে ক্ষয়চক্র কিভাবে গঠন হচ্ছে বা ক্ষয়চক্রের ফলে কিভাবে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে বা এই প্রক্রিয়াটা এখানে কিন্তু বিশ্লেষণ করে দিয়ে আসতে বলেছে। এইখানে ধরো যদি নাম্বার ডিভিশন থাকতো হয়তো 2+5 আমাদের এই নাম্বার ডিভিশনে কোয়েশ্চেনটা আসতো। পরের প্রশ্ন, মোনাডোনক ও ইনসেলবার্চের মধ্যে পার্থক্য কি? মোনাডোনক বলতে কি বোঝো?
কি বলবে যে আর এবং ইনসেলবার্চের মধ্যে পার্থক্য কি সেটা বলতে বলেছে। যদি আমি মোনাডোনক বলতে কি বোঝো বলি, তাহলে বলবো তরঙ্গায়িত পাথুরে ভূমি এবং সমপ্রায় ভূমির ওপর অপেক্ষাকৃত কঠিন শিলা দ্বারা গঠিত কম ক্ষয়প্রাপ্ত ঢিবির মতো আকৃতি বিশিষ্ট একটা পাহাড়ের সৃষ্টি হয়, তাকে আমরা বলি মোনাডোনক। এই যে মোনাডোনকের কথা বললাম, অবশ্যই সেখানে আমরা যদি বিষয়ের ক্ষেত্রে বলি, তাহলে কি হবে সংজ্ঞা, সেটা কিসের? মোনাডোনকের। এবং ইনসেলবার্চ, তাই তো? সংজ্ঞা, প্রক্রিয়া, পদ্ধতি, ভূমিরূপ, এইগুলো আমাদের মোনাডোনক এবং ইনসেলবার্চের ক্ষেত্রে লিখে দিয়ে আসতে হবে। এছাড়াও এখানে বলেছে দেখো, নদীর পুনর্যৌবন লাভের ফলে কিভাবে নদী মঞ্চ গঠিত হয় চিত্র সহ ব্যাখ্যা করো। আবারও এখানে মেনশন করে দিয়েছে চিত্র সহ ব্যাখ্যা করো কিভাবে নদী মঞ্চ সৃষ্টি হয়। ক্ষয় পেতে পেতেই নদী যে প্রবাহ কালে বা গতিতে যে ক্ষয় পেতে পেতেই কিন্তু নদীর মঞ্চ সৃষ্টি হয়, তরঙ্গ কর্তিত মঞ্চ, এরকম যে এই যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে কিভাবে পুনর্যৌবন লাভের পর সৃষ্টি হচ্ছে, পরিণত অবস্থার পরে কিভাবে সৃষ্টি হচ্ছে সেগুলো লিখে আসতে হবে। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের এইচএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ক্ষয়চক্রের মধ্য থেকে। জলনির্গম প্রণালী বলতে কি বোঝো? নদী নকশা গঠনের বিভিন্ন প্রধান ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলো কি কি? জলনির্গম প্রণালী বলতে কি বোঝোতে আমরা কি বলতে পারি যে কোন নদী অববাহিকায় উৎস অঞ্চলে বিভিন্ন প্রকার ছোট বড় নদী অর্থাৎ গৌণ উপনদী, মুখ্য উপনদী, প্রধান নদী মিলিত হয়ে যে বিশেষ ধরনের একটা নকশা বা ডিজাইনের সৃষ্টি করে তাকেই আমরা বলি কি? জলনির্গম প্রণালী বা ড্রেনেজ প্যাটার্ন। আর এই ড্রেনেজ প্যাটার্নের নিয়ন্ত্রকগুলো কি কি হতে পারে? ভূমির ঢালের উপর নির্ভর করতে পারে, শঙ্কু আকৃতির পাহাড় না ঢালু টিলা তার উপর ডিপেন্ড করতে পারে, উচ্চভূমি তার উপর ডিপেন্ড করতে পারে, প্রবেশতা কতটা নদী প্রবেশ করে বা ক্ষয় করে যেতে পারছে তার উপরে ডিপেন্ড করে, প্রবেশ্য এবং অপ্রবেশ্যতা, কাঠিন্য শিলার কাঠিন্যের উপরে, এছাড়া ক্ষয় প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ শিলা প্রবেশ করতে পারবে, নদী ক্ষয়প্রাপ্ত করবে কি করবে না, শিলার ফাটল দারণ, এই বিভিন্ন পর্যায়ের উপর কিন্তু বা বিভিন্ন নিয়ন্ত্রক হলো নদীর নকশা গঠনের প্রধান কারণ। কেমন? পরের প্রশ্ন, চিত্র সহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীগুলি আলোচনা করো। এটাও কিন্তু তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে জলনির্গম প্রণালীগুলো কি কি আছে আমরা যদি বলতে চাই, জাফরি রূপী জলনির্গম প্রণালী, বৃক্ষরূপী জলনির্গম প্রণালী, আয়তাকার জলনির্গম প্রণালী, কেন্দ্র বহির্মুখী কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। এই প্রণালীগুলো যে আমি নামগুলো বললাম, অবশ্যই এই যে জাফরি রূপী বললাম, তার আন্ডারে লেখার পরে অবশ্যই ডান দিকে এর ড্রয়িং করে দেওয়াটা কিন্তু মাস্ট। কেমন? পরের প্রশ্ন, জাফরি রূপী নদী নকশার নিয়ন্ত্রক গুলো বলতে বলেছে। একটা জাফরি রূপী নদী নকশা গড়ে উঠতে গেলে কেমন ভূমির ঢাল হওয়া প্রয়োজন, নদীর গতি কেমন হওয়া প্রয়োজন, কেমন শিলা থাকা প্রয়োজন, সেগুলোই কিন্তু নিয়ন্ত্রকের মধ্যে পড়ছে। কেমন? চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা, পরে এবার আমরা আলোচনা করব নেক্সট চ্যাপ্টার অর্থাৎ মৃত্তিকা থেকে আমাদের কি কি সাজেস্টিভ কোশ্চেন আসতে পারে, অর্থাৎ মৃত্তিকা সৃষ্টিতে সক্রিয় উপাদানগুলি আলোচনা করো। মৃত্তিকা সৃষ্টির জন্য কি কি সক্রিয় উপাদানের প্রয়োজন সেইগুলো আলোচনা করতে পড়েছে। একটা মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে সেখানকার জলবায়ু কেমন, সেখানকার জীবজগৎ কেমন, সেখানকার মাটি প্রকৃতি তার উপরই কিন্তু ডিপেন্ড করছে, সেখানকার কেমন ধরনের পদার্থ দ্বারা মাটিটা গঠিত তার উপরেও কিন্তু ডিপেন্ডেন্ট। নেক্সট পর্জলাইজেশন, পর্জল মাটিতে যে পর্জল মাটি তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে আমরা বলি পর্জলাইজেশন, অর্থাৎ কিসে তৈরি হচ্ছে, কোন নাতিশীতোষ্ণ জলবায়ুতে কিভাবে পর্জল জাতীয় মাটিতে সৃষ্টি হচ্ছে, এই যে প্রক্রিয়া বা পর্জল মাটি থেকে সৃষ্টির প্রক্রিয়া, পর্জল মাটি সৃষ্টি, তাকে আমরা বলি পর্জলাইজেশন। এই পদ্ধতিগুলো লিখতে বলেছে, মাটি থেকে কিন্তু এই কোশ্চেনটা আসতেই পারে তোমাদের।
এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ল্যাটেরাইজেশন বলতে কি বোঝো? এলুভিয়েশন বলতে আমরা কি বুঝি? যে মৃত্তিকার উপরের স্তর থেকে যখন খনিজ এবং জৈব পদার্থের যে অপসারণ ঘটে তখন তাকে আমরা বলি এলুভিয়েশন প্রক্রিয়া। ইলুভিয়েশন কি বলি? মৃত্তিকার খনিজ এবং জৈব পদার্থের যে অপসৃত অংশ সময় নিচের স্তরে যে সঞ্চিত হচ্ছে আস্তে আস্তে তাকে আমরা বলি ইলুভিয়েশন। নেক্সট আরেকটা কি বলেছে? ল্যাটেরাইজেশন বলতে কি বোঝো? উষ্ণ এবং আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইট জাতীয় মৃত্তিকা সৃষ্টির যে বিশেষ প্রক্রিয়া সৃষ্টি হয় তাকেই বলা হয় ল্যাটেরাইজেশন। দেখো আমি এক্সপ্লেন করে দিলাম ছোট্ট করে কাকে বলে বা বলতে কি বোঝো। এখানে কিন্তু তোমাদের এলুভিয়েশন লিখে তার বৈশিষ্ট্যও লিখতে হবে, ইলুভিয়েশনেরও বৈশিষ্ট্য লিখতে হবে। যদি এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকে তাহলে এখানে বৈশিষ্ট্য যেমন দিয়েছে এটা থেকে কিন্তু তোমরা পার্থক্যও লিখতে পারবে, বলতে কি বোঝো লিখতে পারবে, বৈশিষ্ট্যও কিন্তু ইজিলি লিখে দিতে পারবে। কেমন? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। মৃত্তিকা পরিলেখ কাকে বলে? মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। মৃত্তিকা প্রোফাইল বলতে কি বোঝো বলতে চেয়েছে যে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে আদি শিলা পর্যন্ত পরপর মাটির যে সুবিন্যস্ত অর্থাৎ প্রপার যে স্তর উল্লম্বভাবে এবং প্রস্থচ্ছেদে মাটির যে প্রোফাইল তাকেই বলা হয় মাটি পরিলেখ বা মৃত্তিকা পরিলেখ। এই মৃত্তিকা পরিলেখ অর্থাৎ মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলো বলতে বলেছে। পদ্ধতির মধ্যে ফসল পুনরাবর্তন পদ্ধতির মাধ্যমে হতে পারে, জৈব পদার্থ সংরক্ষণের মাধ্যমে, ধাপ গঠন করে বা কৃত্রিম বাঁধ নির্মাণ করে, বৃক্ষরোপণ করে, অগভীর নালা কেটে, এই বিভিন্ন পদ্ধতিতে কিন্তু আমরা মাটিকে সংরক্ষণ করে রাখতে পারি। আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোই তোমাদের খাতায় লিখে এসে এর ডেসক্রিপটিভ লেখা লিখতে হবে। কেমন? টু দা পয়েন্ট আনসার দেবে। একটা পয়েন্ট লিখে আমি পাতার পর পাতা ভরিয়ে দিচ্ছি, খাতা কমপ্লিট মানে খাতা নিচ্ছি পাতা নিচ্ছি, তার কোনো মানে নেই। টু দা পয়েন্ট আনসার দেবে, দেখবে প্রপার নাম্বার তোমরা পেতে বাধ্য। কেমন? চলো পরে আমরা আলোচনা করব যে এই অধ্যায় থেকে অর্থাৎ আমাদের ক্লাস 12 এর প্রাকৃতিক ভূগোলের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কি কি সাজেস্টিভ কোশ্চেন আসতে পারে। টর্নেডো কি? ঘূর্ণবাদ এবং প্রতি ঘূর্ণবাদের মধ্যে প্রভেদ বা পার্থক্য লেখো। টর্নেডো বলতে আমরা কি বুঝি? যে প্রচন্ড বেগে ঘূর্ণরত একটা বায়ুস্তম্ভ যা ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে একটা কিউমুলো ফর্ম মানে একটা মেঘের ঝুলন্ত একটা মেঘের সৃষ্টি করে আমরা বলতে পারি। আর এটা কিন্তু সব সময় হয় না। ফানেলের আকৃতি দৃশ্যমান এই মেঘকে বলা হয় টর্নেডো, মানে একটা ঘূর্ণবাতের সৃষ্টি হয়। প্রতি ঘূর্ণবাদ এবং ক্রান্তীয় ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য বলেছে। এখানেও কিন্তু সেম তোমরা ঘূর্ণবাদ লিখবে, প্রতি ঘূর্ণবাদ লিখবে, অবশ্যই বিষয় মেনশন করে দেবে। দিয়ে কোথায় হয়? এর কেন্দ্রে নিম্নচাপ, এর কেন্দ্রে উচ্চচাপ, এটা ঘড়ির কাঁটার দিকে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে ডিফারেন্স গুলো কিন্তু লিখতে হবে অবশ্যই। তোমরা খুব ভালো মতন জানো, তোমরা ভালো বাচ্চা, লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে, সবাই মন দিয়ে ভাষা করি ভালো করে পড়েছো। কিন্তু যেই যেই জিনিসগুলো মানুষ ভুলে যায়, পার্থক্য লিখছি আমি বিষয় লিখলাম, পরপর পয়েন্ট করে লিখে দিই না, তাহলে না, এই ভুলটা করবে না, অবশ্যই বিষয় মেনশন করে দেবে। কেমন? চলো পরের প্রশ্নে যাই। এল নিনো উৎপত্তির কারণগুলো বিবৃত করো। ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটাও কিন্তু তোমাদের এইচএস এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা সকলেই জানি পূর্ব প্রশান্ত মহাসাগরে বিষুব রেখা বরাবর উষ্ণ জল তৈরি হলে তাকে আমরা বলি এল নিনো। কেমন? এই এল নিনো উষ্ণ সমুদ্রপৃষ্ঠ বায়ুমণ্ডলকে উষ্ণ করে তোলে, যা আর্দ্রতা এবং সমৃদ্ধ বায়ুকে বৃদ্ধি পেতে সৃষ্টি করে এবং ঝড় এবং তুফানের সৃষ্টি হয়, বৃষ্টির ঝড়ের সৃষ্টি হয় এই এল নিনোর প্রভাবে। কেমন? নেক্সট, ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের যথারীতি পার্থক্য বলেছে, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জিওস্ট্রফিক বায়ু কাকে বলে? জেট বায়ু প্রবাহের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। জিওস্ট্রফিক বায়ু বলতে আমরা কি বুঝে থাকি? যে যেই বায়ু আইসোবারগুলি সমান্তরালে প্রবাহিত হয়, যখন কোরিওলিস বল
চাপ গ্রেডিয়েন্ট বল দ্বারা ভারসাম্যপূর্ণ হয়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 12 কিলোমিটার উচ্চতায় ট্রপোস্ফিয়ারের যে বায়ু প্রবাহিত হয় তাকেই আমরা বলি জিওস্ট্রফিক বায়ু। বা এছাড়াও জেট বায়ুর কথা যদি বলতে পারি, যে জেট বায়ুর বৈশিষ্ট্য কথা, ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 12 কিলোমিটার উচ্চতার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। এটি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন একটা বায়ু। এর গড় গতিবেগ থাকে 350 থেকে 450 কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি। কেমন? এগুলো হচ্ছে জেট বায়ুর এক একটা বৈশিষ্ট্য আমি বলে দিলাম। তোমাদের পরীক্ষার খাতায় জিওস্ট্রফিক বায়ু পয়েন্ট লিখবে, এর যে ডেফিনেশন সেটা লিখতে হবে, জেট বায়ুর যে বৈশিষ্ট্য সেগুলো এক এক করে পয়েন্ট আকারে লিখে দিতে হবে। কেমন? পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য বলেছে। ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন? তার কারণ হচ্ছে এখানকার প্রপার আমরা অনুকূল জলবায়ুর কথা বলবো। এছাড়াও এখানে যে শীতল ভূমধ্যসাগরীয় জলবায়ু আমরা দেখতে পাই বা না, এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ স্বচ্ছন্দ প্রকৃতির বা অনুকূল হয় ফল উৎপাদনের ক্ষেত্রে। এর কারণে এই প্রকৃতিতে আমরা বা এই জলবায়ুতে আমরা কমলা লেবু, আঙ্গুর, নাশপাতি, বিভিন্ন টক জাতীয় ফল কিন্তু আমরা এই অঞ্চলে পেয়ে থাকি। এই কারণের জন্য আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ফল উৎপাদন বেশি হতে দেখি। তাই জন্য ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কিন্তু আমরা পৃথিবীর ফলের ঝুড়ি বা পৃথিবীর ফলের ভান্ডার বলে থাকি, তাই তো? চলো পরের প্রশ্ন দেখি। মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের বন্টনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বায়ুমণ্ডল থেকে। আইটিসিজেড অর্থাৎ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট জোন, যেখানে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু এসে মিলিত হয়েছে, সেইটা বলতে চেয়েছি। সেটা কি? হয়তো এই কোশ্চেনের ডিভিশনটা হয়তো তোমাদের 5+2 এই ডিভিশনে আসতে পারে। পরের প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদের বৃদ্ধিতে জলবায়ু প্রভাব উল্লেখ করো। আলোকপ্রিয় এবং ছায়াপ্রিয় উদ্ভিদের মধ্যে পার্থক্য কি? কি বলেছে যে কি কি প্রভাব হয় স্বাভাবিক উদ্ভিদের বৃদ্ধিতে জলবায়ু কিরকম থাকলে স্বাভাবিক উদ্ভিদ বৃদ্ধি পেতে আরো সহায়ক হয়। আলোকপ্রিয় এবং ছায়াপ্রিয় কোন কোন গাছ? যে সমস্ত উদ্ভিদ পর্যাপ্ত আলোকের উপস্থিতিতে অর্থাৎ পূর্ণ সূর্যালোকের সবচেয়ে ভালো জন্মায়, যথারীতিভাবে আমরা তাকে বলি আলোকপ্রেমী উদ্ভিদ, অর্থাৎ সূর্যমুখী, নয়নতারা, গন্ধরাজ, এই সমস্ত উদ্ভিদ। এবং আলোক বিদ্বেষী অর্থাৎ ছায়া প্রিয় উদ্ভিদ, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ সূর্যালোক একদম পছন্দ করে না, অর্থাৎ ছায়াযুক্ত পরিবেশে এরা ভালো করে জন্মগ্রহণ করতে পারে। পান গাছ, তারপরে অর্কিড, এই ধরনের গাছগুলো কিন্তু আলোক বিদ্বেষী অর্থাৎ ছায়াপ্রিয় উদ্ভিদ। কেমন? জঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং পরিবেশের সঙ্গে এদের অভিযোজন সম্পর্কে আলোচনা করো। এই জিনিসটা কিন্তু তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন জীববৈচিত্র্য থেকে। জলজ উদ্ভিদ কয় প্রকারের এবং কি কি সেটাও কিন্তু ব্যাখ্যা করে লিখে দিয়ে আসতে হবে। ওকে, নেক্সট প্রশ্নে যাই। গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝো? আমরা সকলেই জানি বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। গ্রিন হাউস প্রভাবের ফলাফলগুলি বিশ্লেষণ করো। ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব কি, কারণগুলো আলোচনা করো। কোশ্চেনটা কিন্তু এরকম ঘুরিয়ে দিতে পারে। ওকে, আন্টার্কটিকায় ওজোন গহ্বর সৃষ্টির কারণগুলো আলোচনা করো। আন্টার্কটিকায় কেন ওজোন গহ্বর বৃদ্ধি পাচ্ছে, কেন সৃষ্টি হচ্ছে? এই যে আমাদের ওজোন হোলের সৃষ্টি হচ্ছে, মিথেন গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, আমাদের O3 লেয়ারটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এই কারণগুলো কিন্তু আমাদেরকে লিখতে হবে। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক কারণ, উষ্ণতা বৃদ্ধি, কি কি কারণে বৃদ্ধি পাচ্ছে? উষ্ণতা বৃদ্ধি, বৃষ্টিপাতের পরিমাণ কম হচ্ছে, প্রচন্ড পরিমাণে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, এইগুলো হলো পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক কারণ। এই কোশ্চেনের ডিভিশনটা যদি আসতো হয়তো 3+4 এই ডিভিশনেও আসতে পারে, 4+3 এই ডিভিশনেও কিন্তু আসতে পারে। কেমন? এবারে আমরা আলোচনা করব জীব বৈচিত্র্য থেকে তোমাদের কি কি ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোয়েশ্চেন আছে সেগুলো সম্পর্কে। প্রথম প্রশ্ন, জীব বৈচিত্র্যের সংজ্ঞা দাও। তোমরা সকলেই জানো জীব বৈচিত্র্য বলতে কি বোঝায় বা বায়োডাইভার্সিটি বলতে আমরা কি বুঝে থাকি। রেড ডেটা বুক এবং গ্রিন ডেটা বুক কি? জিনগত বৈচিত্র্য এবং প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে টিকা লেখো। একসাথে দেখো জীব বৈচিত্র্যের সমস্ত যে ইম্পর্টেন্ট প্রশ্ন, 3টে কোয়েশ্চেন আমি একসাথে কোলাপ করে দিয়েছি। যেমন ধরো এইটা যদি কোয়েশ্চেন ডিভিশন হয় 2+2+3 এই ডিভিশনে কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা
আসতেই পারে। রেড ডেটা বুক বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি, যে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা বিপন্ন এবং বিলুপ্তপ্রায় জীব প্রজাতি সমূহের একটা বিশেষ তালিকা প্রকাশ করেছিল, তাকে বলা হয় রেড ডেটা বুক। এবং গ্রিন ডেটা বুক যে তালিকায় অবলুপ্ত বিপদ থেকে মুক্ত জীব প্রজাতি সমূহের উল্লেখ থাকে তাকে আমরা বলি গ্রিন ডেটা বুক। কেমন? পরের প্রশ্ন দেখি, জীববৈচিত্র্য বিনাশের কারণগুলো কি কি? এখানে যদি আমি দুটো পার্টে ভাগ করে দিই, প্রাকৃতিক কারণ এবং মানবিক কারণ বা মনুষ্য সৃষ্ট কারণ, এরকম পার্টে ভাগ করে তোমরা লিখতে পারো। ভারতের হটস্পট গুলোর নাম বলতে চেয়েছি, আমরা বলতেই পারি হিমালয়, ইন্দো বার্মা অঞ্চল, পশ্চিমঘাট পর্বত, সুন্দারল্যান্ড হলো আমাদের ভারতের হটস্পট অঞ্চল। নেক্সট, এবার আমরা আলোচনা করব একদম প্রাকৃতিক ভূগোলের, অর্থাৎ আমাদের প্রাকৃতিক পার্টের একদম লাস্ট চ্যাপ্টার, পরিবেশ এবং মানুষের মিথস্ক্রিয়া সম্পর্কে। সেখান থেকে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন কি আসতে পারে, বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগের শ্রেণীবিভাগ করো। কি কি প্রাকৃতিক দুর্যোগ থাকতে পারে সেগুলো শ্রেণীবিভাগ করেই যে আমি ছেড়ে দেব তা নয়, সেগুলো সম্পর্কে কিন্তু বন্যা বলো, ভূমিকম্প বলো, সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আমাদের ইন ডিটেলসে 1-2 লাইন করে লিখে দিয়ে আসতে হবে। বন্যা, ভূমিকম্প, সুনামি যাই বলো, ঘূর্ণিঝড় যাই বলো, সেগুলো কিন্তু 2 লাইন করে লিখে দিয়ে আসতে হবে। আর যদি পারো 1-2 করে উদাহরণ অবশ্যই লিখে দিও। নেক্সট, হরপা বান বলতে কি বোঝো? যে আমরা জানি হরপা বান হলো একটা প্লাবন ভূমি এবং নদী এবং শুষ্ক হ্রদ এবং অবনমিত ভূমি ইত্যাদির মতো বনাঞ্চলে ঘটা একটা আকস্মিক বন্যাকে আমরা বলি হরপা বান। কেমন? নেক্সট কোয়েশ্চেন, দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য লিখতে বলেছি। আমি আবারও যথারীতি বলবো, অবশ্যই বিষয় লিখে দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য লিখবে। দুর্যোগের বড় ফর্ম হলো বিপর্যয়। দুর্যোগে কেমন মানুষ ক্ষতিগ্রস্ত হয়, বিপর্যয়ের ক্ষতির পরিমাণ কেমন থাকে, বা দুর্যোগের উদাহরণ, বিপর্যয়ের উদাহরণ, এইরকম ডিভিশন করে কিন্তু অবশ্যই পার্থক্য মেনশন করে দেবে। মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝো? আমরা জানি যে যখন বাষ্পীভবনের পরিমাণ, জলীয় বাষ্পীভবন অনেকটা বেড়ে যায়, সে আর ধরে রাখতে পারে না, তখন হঠাৎ করে যে বৃষ্টি হয় তাকে আমরা বলি মেঘ ভাঙা বৃষ্টি। অবশেষে মানে সমস্ত কোয়েশ্চেন আলোচনা করার পর, প্রাকৃতিক ভূগোল থেকে সাজেস্টিভ কোয়েশ্চেন আলোচনা করার পর তোমাদের সকলের জন্য থাকছে বেস্ট উইশেস, অল দ্য বেস্ট সকলের জন্য। আমি জানি সকলে এখন মন দিয়ে জোর কদমে পড়াশোনা করছো। ক্লাস 12 মানেই এবারে হয়তো কেউ কেউ নিজেদের সাবজেক্ট চুজ করবে, কেউ হয়তো ভূগোল নেবে, আবার কেউ কেউ লাইফ সায়েন্স নেবে, কেউ বায়োলজি, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, যার যেটা পছন্দ সেই সাবজেক্ট নিয়ে ভবিষ্যতে পড়বে। তাই সকলের জন্য থাকছে আমার বেস্ট উইশেস। সবাই ঠান্ডা মাথায় ভালো করে পড়াশোনা করো মন দিয়ে, তার সাথে সাথে গল্পের বই পড়ো, খেলাধুলা করো, যার যেটা ইচ্ছা সেটা করো। কিন্তু এই যে পড়াশোনা করতে গিয়ে সামনেই পরীক্ষা চলে এলো, শরীর খারাপ, শরীর নষ্ট, শরীর খারাপ, মাথা ব্যথা, শরীরকে কষ্ট দেওয়া, সেই জিনিসটা কিন্তু করো না, তাহলে তোমাদেরই ক্ষতি। কারণ এই পরীক্ষা কিন্তু বারবার আসবে না, তাই জন্য তোমাদেরকে সুস্থ এবং সচেতন থেকে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যেতে হবে। ভূগোল মানেই অবশ্যই ভূগোল সাবজেক্টটা তোমরা নিয়েছো, ভালোবেসে নিয়েছো, কেউ কেউ ভবিষ্যতে আরো বেশি দূর এগোবে বলে নিয়েছো এই ভূগোল সাবজেক্টটা নিয়ে। তাই আমার বেস্ট উইশেস, আমি তোমাদের সাথে সব সময়ের জন্য আছি। কোনো প্রয়োজন হলে, কোনো দরকার হলে তোমাদের জন্য কমেন্ট সেকশন ইউটিউবের ওপেন থাকবে। কোনো প্রয়োজনে বা যদি মনে হয় এই জিনিসটা বললে বা কোনো জিনিসের আনসার দিয়ে দিলে তোমাদের ভালো হয় বা বুঝিয়ে দিলে ভালো হয়, তোমরা অবশ্যই ইউটিউবে কমেন্ট করতে থাকো। আজকের ক্লাসটা আমি এইখানেই শেষ করছি। পরের ক্লাসে আমি আবারও থাকছি তোমাদের সাথে অর্থনৈতিক ভূগোলের সাজেশন পার্ট নিয়ে। কেমন? টাটা।